আসসালামু আলাইকুম। আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে। আমি 2024 সালে রমজান মাসে বাংলাদেশ থেকে ইতালিতে আসি। এখন পিছনের গল্পটা আপনাদেরকে শোনাই। একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শোনেন। যারা ইতালিতে আসতে যাচ্ছেন এবং যারা আসবেন, যারা এখন আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের ইচ্ছা জাগবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখুন। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি 2024-এর জানুয়ারিতে যে ইতালিতে কিভাবে আসা যায়। ইউটিউবে অনেক ভিডিও দেখতাম, টুকটাক করে হুটহাট করে ভিডিওগুলো দেখতাম যে ইতালিতে মানুষ আছে। তবে একটা কথা কি, যে আমি দেখছিলাম যে ডাঙ্গি দিয়ে যতগুলো লোক আসে ইতালিতে, খুব কম সংখ্যক 2024-এ মারা গেছিল, কিন্তু বেশিরভাগই সাকসেস আসছিল। তখন একটা চিন্তা ভাবনা করি যে কিভাবে ডাঙ্গি দিয়ে যাওয়া যায়। তখন ডাঙ্গি দিয়ে 12 লাখ টাকা লাগে। তারপর আমি আমার টাকা জমা দিই, পাসপোর্টের সাথে 1 লাখ টাকা। 1 লাখ টাকা জমা দেওয়ার পর আমার 14 দিনের মাথায় আপনার বই জমা দিচ্ছি। 14 দিনের মাথার মধ্যে দুবাই ফ্লাইট দিচ্ছে। আমি বাসা থেকে বের হলাম। তারপর ঢাকাতে আসার পর যারা ইতালিতে থাকেন বা যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছায় বা যারা নতুন, তারা দেখবেন যে যখন আপনি ইমিগ্রেশন পাস হবেন তখন হচ্ছে আপনাকে বডি কন্ট্যাক্ট করতে হয়। তখন বডি কন্ট্যাক্টে যখন আমি বের হতে যাচ্ছিলাম তখন আমাকে আপলোড মেরে দিছিল। আর আপলোড মারার কারণটা হচ্ছে কি, এটা শোনাই। এটা হচ্ছে যে আমি যখন ইমিগ্রেশনে যাব, ইমিগ্রেশন পুলিশ আমাকে বলছিল যে আপনার কি আগে একটা পাসপোর্ট আছে কিনা। আমি বলছি যে আমার আগে একটা পাসপোর্ট আছে, সেই পাসপোর্টের মধ্যে কিছু ভুল ছিল, সেটা আমি সংশোধন করেছি। ওনারা বলতেছে তাহলে আপনার ওই পাসপোর্ট লাগবে। কি বাজম বাজম করলো। একটা পুলিশ ছিল, একটা ম্যাডাম ছিল, দুইজন কথাবার্তা বলার পরে ঠুস করে আপলোড মেরে দিল 2 মাসের জন্য। 2 মাস আমার পাসপোর্ট ব্যান করে দিয়েছে। তারপর 2 মাস অপেক্ষা করতেছি, কোনো কিছুই ভালো লাগে না। দেশের মধ্যে একটা চাকরি নিয়েছি, ছোটখাটো জব করতাম। জব করার পর হুট করে কিছুদিনের পর আহ, আবার জমা দিলাম। জমা দেওয়ার পর আমার 70,000 টাকা অতিরিক্ত লাগছে আবার, দ্বিতীয়বার। তাহলে বলতেছে যে আবার দুবার ভিসা করতে 70,000 টাকা অতিরিক্ত লাগবে। তখন আবার 70,000 টাকা আমি অতিরিক্ত দিলাম। 70,000 টাকা অতিরিক্ত দেওয়ার পরে তখন আমার 12,70,000 টাকা হয়েছে। পরে দ্বিতীয়বার দিছি, পরে কন্টাক্ট খুব ভালো ছিল, মানে এয়ারপোর্ট কন্টাক্ট যেটা, এটা খুব ভালো ছিল। পরে বাংলাদেশ আমি পাস হলাম। পাস হওয়ার পর দুবাইতে আসলাম। দুবাইতে আসার পর মেবি 1 সপ্তাহ মতো থাকছি। 1 সপ্তাহ পর আমাদের নিয়ে আসা হয় মিশর। মিশরে 2 রাত থাকছি। যারা ইতালিতে আসছেন তারা জানতে পারবেন যে 2 রাত ছিলাম মিশরে। এবং 2 রাত থাকার পরে চলে আসি হচ্ছে বেঙ্গাজি। রাতের অন্ধকার, ঝিঝি পোকার গন্ধ, এরপরে মানে কোনো মানুষ নাই। এত পরিমাণে ভয় লাগছিল যে একদম ভাঙাচোরা একটা দেশ। তারপর আসার পর অনেকটা ভয় পাইছিলাম। আইসা বাইরে দাঁড়ায় রয়েছি এয়ারপোর্টের বাইরে দাঁড়ায় রয়েছি। পরে দেখি যে কোনো মানুষ নাই, আমাদেরকে যে রিসিভ করবো এই লোক নাই। অনেকক্ষণ পরে একটা গাড়ি আইছে। আবার পরে আমরা তিন তিনজন আছিলাম। তাইলে মানে অনেকটা ভয় পাইছিলাম যে এখন আমরা তিনজন লোক এই গাড়িতে উঠবো, যদি কোনো কিছু করে। তারপর কিছুটা ভয় পাইছিলাম, আবার কিছুটা সাহস করছিলাম যে যাই হোক হইব। পরে উঠছি। ওঠার পরে আমাদের নিয়ে এসে একটা অন্ধকার রুমে রাখছিল বেঙ্গাজিতে। ওইখানে রাখার পরে 2 দিন আছিলাম। 2 দিন থাকার পরে ত্রিপুলিতে নিয়ে আসে আমাদের 2 দিন পরে।
ত্রিপুলিতে আনার পর ওইখানে থাকলাম কিছুদিন পর দালাল বলতেছে যে গেম ছাড়া হইব, যারা টাকা দিবেন তাড়াতাড়ি দিয়ে দিন, এক দুদিনের ভিতরে গেম উড়াই দেন। পরে বাড়িতে কল দিলাম, কল দেওয়ার পরে মারে বললাম যে আম্মা তাড়াতাড়ি টাকা রেডি করেন। পরে টাকা রেডি করছে, টাকা রেডি করার পরে আপনার আমাদের নিয়ে গেছে গেম করে নিতে। গেম করে যাওয়ার পরে ভাই এত পরিমাণে কষ্ট করছি যা বলার মতো নেই, একবারে শুকনা কাটিয়ে গেছি আর কোনো কিছুই ভালো লাগে না। দিয়ে যেন মানে দুনিয়ার যত কষ্ট আছে এইগুলো যেন আমার মধ্যে পড়ছে। মানে একবেলা খাবার, একবেলা পানি ভাতের সাথে খাবার, কি যে পরিমাণ কষ্ট, প্রস্রাব করুন জানা, বাথরুম করুন জানা, এরপর হচ্ছে আপনার খাবারের প্রচুর পরিমাণে কষ্ট হয়। আপনারা শুনলে অবাক হবেন যে গেমগুলোর মধ্যে আমরা চাল খাইতাম, যেটা দিয়ে ভাত পাকাই এই চাল আমরা খাইতাম। আর পানি দিত এতটুকু পানি দিত যেটা দিয়ে কোনোভাবে মন পড়তো না। রমজান মাস ছিল, পরে দেখলাম যে সারাদিন যখন খাই না রোজই রাখি, এভাবেই চলতে লাগলো কিছুদিন। চলার পর আমাদের একটা গাড়ি আনছে, আপনার বড় ট্রাক। এই ট্রাকের মধ্যে একদিন উড়াইছে, কইতাছে যে আজকে তোমাদের গেম হইব, আজকে তোমাদেরকে সেই ট্রাকের মধ্যে তোলা হইব। সেই ট্রাকের মধ্যে তোলা হয়েছে, সেই ট্রাকের মধ্যে তুলছে পরে। তো আমরা ভাবছি যে গেম হয়ে যাবো, সারাদিন এই ট্রাকের মধ্যে রাখছি, কত পরিমাণে যে কষ্ট। 50 জন মানুষ এক ট্রাকের মধ্যে, এটা কখনো কি মানানসই? 50 জন 52 জন এই ট্রাকের মধ্যে, কত চিপাচিপি কষ্ট এই জনের। তারপর 24 ঘন্টা এই ট্রাকের মধ্যে থাকলাম, কোনো খবরই নেই। যেদিন গাইস এখানে সব থেকে বড় একটা কষ্টের ব্যাপার হয়েছে যে যেদিন আপনার ট্রাকটা আমাদেরকে সাগরের পাড়ে নিয়ে রাখছিল, সেই দিন মানে বুঝতে পারছি যে জীবনের মানেটা আসলে কি, জীবনটা জেনে আসলে কি। আমাদের কোনো খবর নিচ্ছিল না, ওনাদের কল দিছিল, বুঝতেছে যে তোমরা বসে থাকো দেখতেছি আমরা। এভাবে বলতে বলতে একদিন গেল, পরের দিন সকাল গেল, যে রাত্রের বেলা বলতেছে যে এখানে নাকি অনেক লোককে মেরে ফেলা হয়েছে। তারপর অনেকটা ভয়ে ভয়ে কাজ করছে। একটা সময় ওইখান থেকে নিয়ে আসে, তারপর নিয়ে আসার পর অনেকটা ঘাবড়ে গেছি যে এখন কি করা যায়। পরে আবার গেল কিছুদিন, আবার টাকার মধ্যে উঠালো, একদিন শুক্রবারে উঠালো আর কি আমাদের। এভাবে গেল কিছুদিন, যাওয়ার পর 2 মাস পার হয়ে গেল, 3 মাসের মাথায় এভাবে 3-4 বার টাকার মধ্যে আমাদেরকে তুলে হয়েছে। 5বারের মাথায় আমরা টাকার মধ্যে উড়াইছে, বলছে আজকে কি। সেদিন কোনো মানে প্রস্তুত ছিলাম না যে আজকে যে আমাদের গেম হবে। হুট করে একদিন রাত্রিবেলা বলতেছে যে আজকে তোমাদের কালকে, মানে 1 ঘন্টা আগে বলতেছে, যখন টাকের মধ্যে দিনের বেলা শুক্রবার বিকাল, মানে বিকাল 12টার পরে, তখন হচ্ছে ঈদ মানে আপনার লিবিয়ানরা নামাজ পড়বো শুক্রবারে জুম্মার নামাজ। তখন বলতেছে যে তোমরা সবাই রেডি হও, তোমাদেরকে আজকে গেমে নেওয়া হবে। আমরা সবাই রেডি হলাম, রেডি হয়ে সারাদিন অপেক্ষা করতেছি। অপেক্ষা করার পরে সন্ধ্যাবেলায় টুস করে গাড়ি সাগর পাড় নিয়ে লাগাইছে। সাগর পাড় নিয়ে লাগানোর পরে সবাই বলতেছে যে তোমরা নামো, এখন তোমাদেরকে গেমের মধ্যে তোলা হবে। তারপর প্রায় 1 থেকে 2 ঘন্টা আমরা হাঁটলাম সাগরের মাঝখান দিয়ে পানির মধ্যে। হাঁটার পরে গিয়ে আমরা বুটের মধ্যে উঠলাম। বুটের মধ্যে ওঠার পরে আপনার সাগরের সব থেকে বেশি সমস্যা হয়েছিল, মানে এত পরিমাণে সমস্যা হয়েছিল যেটা বলার অপেক্ষাই রাখে না। একদিন চলার পরে মানে একদিন চলার পরে ভুট্টা দিন গেল, রাত্রিবেলা আবহাওয়া না দেখি আমাদের বসে আমাদের বুট ছেড়ে দিয়েছিল। তারপর রাত্রিবেলা দেখি ইঞ্জিন নষ্ট হয়ে গেছিল একবার দুটা। সবাইকে মানে মোবাইলের লাইট জ্বালায় সব লাইট, এত চিল্লাইলাম। 50 জন 55 জন মানুষে একটা মানুষের সাড়া দিল না। এই সাগরের মধ্যে কতটা বই যে কাজ করছে আল্লাহ। সেদিন ভাবছি যে এই জীবনটা নিয়ে আর বাসায় ফিরতে পারবো না, মানে এখানেই মনে হয় যে জীবন শেষ। কত ডাকলাম, কোনো লাভ হইল, সারা রাত গেল। তারপর আমাদের 2 জন
মাঝি ছিল, এরা হচ্ছে আপনার বুট চালাইতো, এরা না টেনে ঘুমাইতেছে। এর আগের দিন মনে হয় এরা ঘুমাইছে না। পরে এদিন রাত্রে প্রচুর পরিমাণে কষ্ট করার পরে কারো চোখে কোনো ঘুম নাই, এই বুঝি মৃত্যু আমাদের কাছে চলে আসলো, এই বুঝি আমরা মারা যেতে পারি। তারপর এভাবে চলতে লাগলো, চলতে 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 বুট আপনার সকাল হলো। আর প্রচুর সকাল হওয়ার পরে গাইস এত পরিমাণে ঢেউ বাড়ছে, মানে সাগরের মধ্যে উত্তাল প্রচুর, ঢেউ প্রচুর। তার মাঝে 2 ইঞ্জিন নষ্ট। তারপর সবাই বলতেছে যে ভাই দেখেন একটু কষ্ট করে, আপনাদেরকে আমরা $100 দিব, আপনারা একটু চেষ্টা করে দেখেন। তারপরে $100 দিল, 100 বলছে আর কি, তখন তো আমাদের হাতে টাকা নেই, কিন্তু আমরা এসে দিয়ে দিয়েছি। পরে ওনারা একটা ইঞ্জিন চালু করলো, একটা ইঞ্জিন চালু করে এত স্পিডে চাচ্ছে, তারপর আরেকটা ইঞ্জিন চালু হলো, 2টা ইঞ্জিন যখন চালু হলো, আমরা মনে হয় যে 7 থেকে 8 ঘন্টার পর পর রিসিভ হয়ে গেলাম। আসলাম লেম্বাদুসা, আসার পর 2 দিন থাকলাম। লেম্বাদুসা থেকে আমাদের নিয়ে আসলো সিসিলিয়াতে। সিসিলিয়াতে এখন মিসিনা থাকি। সিসিলিয়া আসার পরে অস্থায়ী ক্যাম্পের মধ্যে 2 দিন রাখলো, সেখান থেকে আসলাম এখন স্থায়ী ক্যাম্পের মধ্যে। বর্তমানে আমি স্থায়ী ক্যাম্পে আছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমি অনেক বেশি খুশি হব, এবং একটা লাইক কমেন্টস করে দিন। আমি ইউটিউবে নতুন, আমার নতুন যাত্রাটা যেন সুন্দর হয়, শুভ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।